অসাধারণ একটা ট্রেনিং হয়ে গেল, যেটা আমাদের কৃষ্ণগড় ব্লক 1-এ। প্রত্যেকটা টিচারের শুধু নয়, ICDS সেন্টারে ট্রেনিং হলো, কিন্তু এটা প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা টিচারের এবং বাড়ির প্রতিটা অভিভাবকের কিন্তু এই ট্রেনিংটা প্রয়োজন আছে। একটা দারুণ ব্যাপার হলো, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কি করে নিজের পরিবারের প্রিয় মানুষদের, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের বিপর্যয়ের সময় রক্ষা করতে হয়, আজকে ট্রেনিংয়ে সেটাই দেখালেন। ট্রেনিংটা মূলত ICDS কর্মীদের জন্য হলো, এটি সবার জন্যই প্রয়োজন। এই ট্রেনিংয়ে জয়েন্ট বিডিও, SEO ও অন্যান্য অফিস কর্মীদের উপস্থিতিতে কলকাতার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স 2nd ব্যাটালিয়নের ইন্সপেক্টর UK প্রধান এবং তার সহকর্মীগণ এই ট্রেনিংটা দিলেন। UK প্রধান জানান, বাড়িতে কারো কিছু হলে আপনি কিভাবে বিপর্যয়ের সময় তার পাশে দাঁড়াবেন বা প্রতিবেশীর পাশে দাঁড়াবেন বা ছোট ছোট স্কুল শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন, সেটা হচ্ছে আজকে ট্রেনিংয়ে দেখানো হবে। বিপর্যয়ের বিষয়ে ট্রেনিং দিতে এসে তারা প্রথমে ব্লিডিং বা রক্তপাত কিভাবে প্রাথমিক চিকিৎসা করে নিরাময় করা যায় সেই বিষয়ে আসুন আমরা জানি এবং পরপর সব কিছু ব্যাপারেই জানবো। অর্থাৎ হাত ভেঙে গেলে কী হবে, স্ট্রেচার বানানো হবে কী হবে, হার্ট অ্যাটাকে কী হবে, এরকম বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকের ট্রেনিংটা মূলত হবে। তো আসুন সরাসরি দেখে নিই। প্রথমেই বক্তব্য রাখেন SEO স্যার এবং জয়েন্ট বিডিও স্যার, এরপর মূল ট্রেনিং শুরু হয়। तो आप लोग को मुख्य उद्देश्य सिखाने का मतलब ये है कि एनडीआरएफ आते आते हम मान लो चलो कृष्णनगर में कुछ हो गया, तो कृष्णनगर हमारे से कम 72 किलोमीटर पड़ रहा है, 70 या 72 किलोमीटर। तो उसमें कुछ घटना घट जाता है, तो हम आते आते कोई भी उस टाइम तो वो फर्स्ट डेथ कर जाता है। तो जो आपके लोकल पॉपुलेशन होते हैं, जैसे कि आपके उस जगह पर प्रेजेंट होता है, वो होता है उस जगह पर फास्ट रेस्पॉन्डर, और वो क्या करता है कि उसका बचाने का पहला मैन होता है, ताकि वो पहला ही रेस्पॉन्डर होता है और वो ही बचा सके। तो प्रथम मैं आपनादेरके बोलबो ब्लिडिंग, रक्त झरा। অনেক সময় বাড়িতে হাত কেটে যায়, সবজি কাটতে কাটতে রক্ত ঝরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা হাত ভেঙে যায়, রক্ত ঝরতে থাকে, তাই না? ব্লিডিং দেখে আমরা ভয় পেয়ে যাই, তো ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু এখান থেকে হসপিটালের ডিস্টেন্স তো বেশি থাকবে না। আপনার পাড়াতে যদি কিছু হয়ে থাকে, আপনার সবার পাড়াতে তার হসপিটাল নেই, কাছাকাছি নেই, প্রায় কোথাও 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার ডিস্টেন্স। কিন্তু সেই অপেক্ষা যদি আমরা হসপিটালের অপেক্ষায় থাকি, ডাক্তারের অপেক্ষায় থাকি, তাহলে কী হয়? সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 লিটার রক্ত বাইরে ঝরে পড়ে যায়। তাহলে ব্যক্তিরা কি বাঁচবে? বাঁচবে না। তো সেক্ষেত্রে আমরা ব্লিডিংকে কী করে কন্ট্রোল করবো সেই পদ্ধতিটা আমরা বলবো। ইন্টারনাল ব্লিডিংয়ে কী হয়? শরীরের ভিতরে কোনো একটা অংশ ক্ষত হয়ে যায়, কিন্তু সেটা কি স্কিন কেটে বাইরে রক্ত বেরিয়ে আসে না, সেটা আমরা রক্ত বাইরে দেখতে পাই না, কিন্তু তার সিমটম থেকে বুঝে নিতে হবে যে ভিতরে ব্লিডিং হচ্ছে। কী করে বুঝবেন? সেই সিমটমগুলি হচ্ছে আমাদের পরিচয় কেন রাখবে? ব্যক্তিরা যদি চলাফেরা করে তাহলে কী হবে? ব্লিডিং, রক্ত চলাচলটা বেশি হবে, সেক্ষেত্রে কী হবে? ব্লিডিং ধরারও সম্ভাবনাটা বেশি হবে। তাই প্রথমে আমরা কী করবো? ব্যক্তিটাকে আরামদায়ক পয়সা রেখে দেবো, তাকে শুয়ে দিব, বসিয়ে দিব, চলাফেরা করতে দেবো না, নাড়াচড়া করতে দেবো না। তারপরে আই মানে হচ্ছে আইস, বরফের একটা টুকরো নেব। বাড়িতে সবার রুমাল থাকে, সুতির কাপড় থাকে, সেই কাপড়ে কী করবো? বরফের টুকরোটাকে নিয়ে র্যাপ করে দেবো। ইন্টারনাল ব্লিডিংয়ে আমরা তো কাটা ছেঁড়া কাজ করতে পারবো না, আমরা তো ডাক্তার না। আমরা কী করতে পারবো? এজ এ ফার্স্ট রেসপন্ডার, মানে আপনারা তো ডাক্তার না, আপনারা কি কাটতে পারবেন, সেলাই করতে পারবেন? পারবেন না, কিন্তু ফার্স্ট এড অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কী করবো? প্রথমে রেস্ট অবস্থায় রেখে দেবো, তারপরে আইস দিয়ে কী করবো? ক্ষত জায়গাটাকে একটা রুমালে র্যাপ করে ক্ষত জায়গাটাতে কম্প্রেস করবো, ঠিক আছে? আর আইস ফর কম্প্রেশন হয়ে গেল, সেই জায়গাটাকে ঘন্টাখানেক, আধা ঘন্টার মধ্যে কম্প্রেস করে থাকবে। তারপরে কী করে? এলিভেশন মানে উঁচু করে দেওয়া। আমাদের হাত এখানে থাকে না, হাতের কাছে কী হয়? রক্ত চলাচলটা বেশি হয়, তাই হাতের আশেপাশের অঙ্গগুলোকে যদি উঁচু করে দিই, হাত থেকে দূরে করে দিই, তাহলে কী হবে? রক্ত সরাসরি পৌঁছতে পারবে না, ঠিক আছে? তাই জন্য আমাদের হাত যদি ক্ষত হয়ে থাকে তাহলে হাতকে কী করবো? উঁচু করে দেবো। যদি পা যদি ক্ষত থাকে তাহলে কী করবো? পাকে আমরা শুয়ে পাটাকে উঁচু করে দিব। সেক্ষেত্রে কী হবে? ব্লিডিংটা সরাসরি পৌঁছতে পারবে না বা স্পিড কমে যাবে।
সেক্ষেত্রে কি হবে, ব্লিডিংটা ঝরা কমে যাবে, তাহলে ব্যক্তিটাকে আমরা বাঁচাতে পারবো, তাই না? তারপরে ফার্দার ট্রিটমেন্টের জন্য কি করবো, ডাক্তারের কাছে নিয়ে যাবো। করতে পারবো? প্রথমে কি বললাম, রাইস। প্রথমে বললাম আর মানে রেস্ট। প্রথমে কি করবো, ভিকটিমটাকে আরামদায়ক পজিশনে রেখে দিব। তারপরে আই মানে হচ্ছে আইস, একটা বরফের টুকরো নিব, বাড়িতে ফ্রিজ থাকে, বরফের টুকরো নিয়ে একটা রুমাল নিব, রুমালে কি করবো, টুকরোটাকে দিয়ে তারপর সি ফর কম্প্রেশন, সেই ক্ষত জায়গাটা কি করবো, যেখানে ক্ষতি হয়েছে, ইনজুরি জায়গাটাকে কি করবো, এইভাবে করে কম্প্রেস করবো, বুঝতে পারলেন? তারপরে ই ফর এলিভেশন, এলিভেশন মানে উঁচু করে দেওয়া। যদি হাতে ক্ষতি হয়ে যায় তাহলে হাতকে উঁচু করে দিব, হাত থেকে উপরে করে দিলাম, তাহলে কি হবে, হ্যাঁ, মানে গ্র্যাভিটি কি হয়, রক্ত সবসময় আমাদের নিচে যায়, কিন্তু হাত কি করে, ব্লাডকে পাম্প করার কাজ করে, জেনারেটরের কাজ করে, তাই না? জেনারেটর আমাদের পাম্পার কি করে, পাম্প করে জলকে যখন আমরা উঁচু উঠে তাহলে কি করে, মোটরের কি করি না, ব্যবহার করি। তো এখানে আমাদের হাত কি করছে, মোটরের কাজ করছে। তাই হাত যখন পাম্প করবে তো হাতের কাছাকাছি এলাকাতে ব্লাড সরাসরি পৌঁছে যায়, তাড়াতাড়ি পৌঁছে যায়, তার হাত থেকে আমরা কি করে, উঁচু করে দিতে। যদি পা ক্ষতি হয়ে থাকে তাহলে কি করে, পাটাকে উঁচু করে দিতে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। এবার এক্সটার্নাল ব্লিডিং হলো আমাদের স্কিন কেটে বাইরে রক্ত বেরিয়ে আসে, যেটা আমরা চোখে দেখতে পাই, রক্ত পড়ছে। সেক্ষেত্রে আমরা 4টা মেথড ইউজ করি। প্রথম হচ্ছে ডাইরেক্ট প্রেসার, তারপর হচ্ছে প্রেসার পয়েন্ট, তারপর হচ্ছে এলিভেশন, আর চতুর্থ হচ্ছে টার্নিং। এবার আমি আপনাদের দেখাচ্ছি। একটা ছেঁড়া কাপড় নিয়ে ওই কাঁথার জায়গাটা বাইরে থেকে আমরা পরিষ্কার করি, ঠিক আছে? এভাবে করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই কাপড়টা ব্যবহার করবো, কেন করবো না, কারণ এটা দূষিত হয়ে গেছে। মানে ব্যক্তিরা যে আঘাত হয়েছে, কোন মেকানিজম ইনজুরি হয়েছে, তাতেও তো কন্টামিনেশন আমার ভয় থাকে না। তো এই কাপড়টাকে আমরা ইউজ করবো, এটাকে আমরা ফেলে দেবো। তারপরে একটা কাপড়কে আমাদের কাছে যে বত্রিশ আছে, আপনাদের কাছে থাকবে না, আপনাদের কাছে কি থাকবে, বাড়িতে রোমাল থাকবে, গামছা থাকবে, ছেঁড়া কাপড় থাকবে, ওই কাপড়টাকে কি করবেন, মোটা করে র্যাপ করে নেবেন। র্যাপ করে ছোট জায়গাটা কি করবেন, এভাবে করে চেপে ধরবেন। অনেকক্ষণ চেপে থাকার পরে যদি ব্লিডিংটা কম হয় তাহলে আমরা কি করবো, এটাকে আমরা সিকিউর করার জন্য ব্যান্ডেজ করবো। এটা যেটা হলো সেটা আমাদের কি হলো, ড্রেসিং। এই যে পরিষ্কার করে দিলাম, একটা কাপড় দিলাম, এই ওয়াটাকে আমরা কি বলি, ড্রেসিং। এবার ড্রেসিংটাকে ধরে থাকার জন্য আমরা কি করি, ব্যান্ডেজ করি। ব্যান্ডেজ করার নিয়ম হচ্ছে সবসময় পাতলা জায়গা থেকে ছোটো জায়গা থেকে মোটা স্থানে যাওয়া, কারণ যাতে ব্যান্ডেজটা ভালো করে ধরে থাকে। যদি মোটা স্থান থেকে সরু স্থানে দিকে যায় তাহলে কি হবে, ব্যান্ডেজটা ধরে থাকবে, ঢেলা টাইপের হয়ে যাবে। সবসময় কি করবেন, পাতলা জায়গা থেকে সরু জায়গা থেকে মোটা স্থানে দিকে যাবে। নিয়ম হচ্ছে, ব্যান্ডেজ করার নিয়ম হচ্ছে বৃদ্ধ পেট। ঠিক আছে, এবার করতে পারবো আমরা। এটা হচ্ছে ডাইরেক্ট প্রেসার। এবার সেকেন্ড কি বলেছিলাম, এভাবে যদি রক্ত ব্লিডিংটা ঝরা না কমে তাহলে আমরা সেকেন্ড অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে প্রেসার পয়েন্ট। প্রেসার পয়েন্ট মানে হচ্ছে আমাদের শরীরে নানা রকম জায়গায় কি হয়, আর্টারি থাকে, ভেন থাকে না, তো যেটা দিয়ে রক্ত চলাচল করে। কিন্তু কিছু কিছু জায়গায় কি হয়, স্কিনের উপরে আর্টারিটা চলে আসছে, সেই জায়গাটা আমরা কি করে আর্টারিটাকে যদি চেপে ধরি তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্লিডিংটা আগে পৌঁছাবে না। যেরকম আমাদের হাতের মাঝখানে যে ন্যাচারাল গ্যাপটা আছে, এর উপরে একটা আর্টারি আছে, সেটা হচ্ছে ব্র্যাকেট আর্টারি। ওরকম পায়ের পিছনে একটা গ্যাপ আছে না, সেখানে একটা আর্টারি গেছে, সেটা হচ্ছে পপিটাল আর্টারি, ঠিক আছে? ওই আর্টারির উপরে কি করবো, আমরা চেপে দেবো, তাহলে কি হবে, ব্লিডিং আগে যাবে না, কিছুক্ষণের জন্য চেপে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড। থার্ড আমি কি বলেছিলাম, এলিভেশন। এলিভেশনে কি করবো, এবারে যদি রক্ত না করবো তাহলে হাতটাকে আমি উঁচু করে দেবো। ওই সেলটাতে যদি অক্সিজেন না পৌঁছে তাহলে কি হবে, সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, আর অক্সিজেনটা সরবরাহ কি করে, ব্লাড। এবার টার্নিকেটে আমরা কি করি, এর উপরের জায়গাটাতে আমরা হিমোরাস হাড়ের কাছে আমরা বেঁধে দিই। বেঁধে দিলে কি হবে, যদি 3-4 মিনিটের মধ্যে যদি ব্লাডটা আগে না পৌঁছায় তাহলে অক্সিজেন আগে যাবে না, সেক্ষেত্রে কি হবে, সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা করতে বলি না। কিন্তু আপনারা কখন করবেন, যখন কোনো আমাদের শরীরের অঙ্গ কেটে আলাদা হয়ে যাবে। মানে হাত যদি কেটে যায়, অঙ্গ যদি আলাদা না হয় তাহলে আমরা টার্নিকেট করবো না। কিন্তু যদি কোনো একটা অংশ কেটে আলাদা হয়ে যায় তখন আমরা টার্নিকেট করবো। যেরকম ধরেন আমাদের হাতের সামনের অংশটা কেটে আলাদা হয়ে যায় হাত থেকে, ঠিক আছে? একটা বডি থাকলেও চলবে, আমাদের এরকম কাপড় থাকলেও চলবে। আমরা এটা কি করবো, এবার করে আমরা এখানে এবার এখানে আমরা কি করবো, টার্নিকেট অ্যাপ্লাই করবো। টার্নিকেট আমরা কি করি, সুতো দিয়ে বেঁধে দিয়ে তাতে একটা পেন দিয়ে দিই, দেখি সুতো দিয়ে বাঁধার পর কি করবো, পেনটাকে এভাবে করে দিয়ে দিই। এবার এভাবে করে পেনটা আমরা যত ঘোরাতে থাকবো না, এটা কি হবে, টাইট হতে থাকবে, ঠিক আছে? এভাবে করে এটা কি হবে, টাইট হতে থাকবে। তো টাইট হলে কি হবে,
আগে যেতে পারবে না, তো ব্লাড আগে যাবে না, তো সেক্ষেত্রে কী হবে, ব্লাড রক্ত ঝরাটাও কমে যাবে। কিন্তু যেটা বললাম মেডিকেল কন্ডিশন, আপনাকে কী করতে হবে, এটা আপনাদেরকে টাইম রেকর্ড করতে হবে। কারণ একটা সেলকে 2 থেকে 3 মিনিটের মধ্যে অক্সিজেন খুবই অত্যন্ত জরুরি। যদি 2 থেকে 3 মিনিট আমরা যদি ভুলে যাই, ধরেন আমি এরকম করে রেখে দিলাম আর 3 মিনিট পর্যন্ত কী করলাম, এটাকে ছাড়লাম না, তাহলে কী হবে, ব্লাড যাবে না, ব্লাডের সাথে সাথে কী হবে, অক্সিজেনও যাবে। অক্সিজেন যদি না যায় তাহলে কী হবে, সামনের যে সেলগুলো, সামনের অংশের সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা টনিকেট অ্যাপ্লাই করতে আপনাদেরকে বলবো না, ঠিক আছে। ওই 3টে মেথড অ্যাপ্লাই করলে ব্লাডটা কমে যাবে। তারপরে ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা কী করবো, ডক্টরের কাছে নিয়ে যাবো। এলিভেশন পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারবো না, মাথাকে নিচু করতে পারবো কি, বা মাথাকে নিচু করবো কি, মাথাকে নিচু করলে কী হবে, আরও ব্লাড ব্লিডিং হবে। তো প্রথমে আমরা কী করবো, যদি এই জায়গাটা মনে করেন আমাদের মাথা ফেটে গেছে, ব্লিডিং হচ্ছে, তো ব্লিডিং জায়গাটাকে কী করবো, আশেপাশে জায়গায় আগে চুলটাকে সিজার দিয়ে কাঁচি দিয়ে কেটে নিই, ঠিক আছে। এবার যদি কাঁচি না থাকে তাহলে কী করবো, এই চুলটাকে এভাবে করে সরিয়ে সরিয়ে এভাবে করে চেপে ধরবো। তারপরে একটা কাপড় নিয়ে কী করবো, ছেঁড়া কাপড় নিয়ে সে কত জায়গাটাকে পরিষ্কার করে নিব। আর এই কাপড়টাকে ব্যবহার করবো না, কেন, এটা দূষিত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কী করবো, তারপরে একটা মোটা গছ কাপড় নিয়ে এভাবে করে চেপে ধরবো, ঠিক আছে। এবার আমরা এটাকে ড্রেসিং বলি। এবার ড্রেসিংটাকে ধরে রাখার জন্য কী করি, ব্যান্ডেজ করি। এবার আপনাদের কাছে ব্যান্ডেজ থাকবে না, আপনাদের কাছে কী থাকবে, ছেঁড়া কাপড় থাকবে, গামছা থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজে কী করবো, উপরের দিকটাকে কী বলি আমরা পিক, আর নিচে হচ্ছে বেস। বেসটাকে সামনের দিকে রাখবো, ঠিক আছে। সামনের দিকে এমনভাবে রাখবো যাতে চুলগুলো বাইরে বেরিয়ে না আসে। আর আইব্রোটা, এটা কপালের নিচে যে আইব্রোটা আছে, এটাও যাতে কভার না থাকবে না, এর উপরে থাকবে। আইব্রোতে কোনো ক্ষতি হয়নি, চোখ কোনো ক্ষতি নেই, তাহলে এটাকে কেন কভার করবো, এর উপরে থাকবে, কিন্তু চুলগুলো বাইরে বেরিয়ে আসবে। এবার পিছনে কী করবো, একটা গার্ড দিয়ে দেবো। গার্ড দেওয়ার পর 2টা পোর্শন বেরাবে, 2টা পোর্শনকে সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে এসে একটা গার্ড দিয়ে দেবো, ঠিক আছে। গার্ড দেওয়ার পর কী হবে, এই একটা পোর্শনটা ছোটো হয়ে যাবে, ওই ছোটো পোর্শনটাকে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে, ঠিক আছে, দিয়ে রোল করে পাক দিয়ে এটাকে পিছনে নিয়ে আসবে। পিছনে নিয়ে আসার নিয়ম হচ্ছে কখনো ক্ষত জায়গাটার উপর দিয়ে নিয়ে আসবেন না, সাইড দিয়ে নিয়ে আসবেন, কারণ ক্ষত জায়গাটাতে ব্যথা আমার ভয় হবে। আর পিছনে যে পোর্শনটা বেঁচেছিল সেটা দিয়ে সামনেটাকে বেঁধে দিন। এবার হাত ভাঙা অবস্থায় আমরা কী করবো, ভাঙা অবস্থাতে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, তাহলে কী হবে, সেই ভাঙা অবস্থাটা আরও ক্ষতি হওয়ার ভয় থাকে। তাহলে আগে আমরা কী করবো, যে ভাঙা অবস্থাটাকে কী করবো, ভাঙাটাকে সিকিউর করবো। সিকিউর করার জন্য আমরা কী করি, স্প্লিটিং করি। স্প্লিটিং হচ্ছে, মনে করেন এই হাতের কাছে, কোনোর কাছে হাতটা ভেঙে গেছে, ঠিক আছে, তো এই ভাঙা অবস্থাটাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, তাহলে কী হবে, ভাঙা অবস্থাটা নড়াচড়া করলে আরও ক্ষতি হওয়ার ভয় থাকবে। তার আগে কী করবো, এটাকে স্প্লিট করে সিকিউর করে নেবো, মানে ইমোবিলাইজ করে নেবো, যাতে নড়াচড়া করতে না পারে। তাহলে কী করবো, একটা কাঠের টুকরোকে উপরে দিব আর একটা কাঠের টুকরোকে নিচে দিব, দিয়ে এভাবে করে আমরা বেঁধে দিব। এটা হচ্ছে আমাদের কাছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, এটা দিয়ে আমরা বাঁধি। কিন্তু আপনাদের কাছে এটা না থাকলে কী করবেন, গামছা দিয়ে বাঁধবেন, দড়ি দিয়ে বাঁধবেন, যে কোনো কিছু দিয়ে আপনারা বাঁধতে পারেন। এটা বাঁধলে তো হবে না। এবার আপনারা বলুন, এভাবে কি আমি একটা ভিকটিমকে নিয়ে যেতে পারবো ডাক্তারের কাছে? আর এই অবস্থাতে কি নিয়ে যাব? এই তো কমফোর্টেবল হলো না, আরামদায়ক পজিশন হলো না। তাই আমরা কি করি, একটা আরামদায়ক পজিশন করার জন্য আমরা সিলিং আর সোয়াল করি। তো সিলিং করার জন্য আমরা কি করব, এই যে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজটা, ব্যান্ডেজের উপরেরটায় কি করবো, আমরা একটা গার্ড দিয়ে দিই, ঠিক আছে, যাতে এলবোটাকে ধরে থাকে। এই গার্ডটা কি করবো, আমরা এলবো সাইডে দিব, আর একটা নিচে থেকে আর একটা উপর থেকে নিয়ে আসবো, দিয়ে গলার সাথে এভাবে করে বেঁধে দিব। বাঁধার সময় মনে রাখবেন, যেখানে আমরা গার্ড দেবো সেখানে একটা কি করবো, একটা গজ পিস দিয়ে দেবো, যাতে গার্ডটা ভরে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সিলিং। সিলিং মানে কি, হাত ঝোলানো, সিলিং মানে ঝোলানো, ঠিক আছে। এবার সিলিংটাকে কি করবো, আমরা ফার্দার স্টেবিলাইজ করার জন্য সোয়াপ করে দিব, যাতে এটা আরো নড়াচড়া করতে না পারে। সোয়াপ করার নিয়ম হচ্ছে, যে হাতটা ইনজিওর হয়েছে সেই হাতটাকে বাঁধবো, ওপর হাতটাকে কি বাঁধবো, বাঁধবো না, সেটা তো কোনো ই করেনি। তাই এটা আর্মপিট মানে ভবনের ভিতর দিয়ে এটাকে নিয়ে যাবো, ঠিক আছে। নিয়ে গিয়ে পিছনের দিকে বেঁধে দেবো।
কাট দেওয়ার আগে একটা কী করবো, এটা কাপড়কে ওভারল্যাপ করে সেটাকে দিয়ে দেবো যাতে কাটটা না করে। ইম্প্রোভাইজ ভাবে স্ট্রেচার বানাতে হবে, ঠিক আছে? স্ট্রেচার বুঝতে পারছেন তো, যেটার উপরে আমরা ভিক্টিমকে শুয়ে নিয়ে আসি। তো আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা স্ট্রেচার বানাতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কম্বল। বাড়িতে কম্বল সবার থাকে, কম্বল না থাকলে বেডশিট থাকে। তো বেডশিট দিয়ে কী করে, কম্বল দিয়ে কী করে বানায় দেখুন। প্রথমে কম্বলটাকে কী করবো, ব্ল্যাঙ্কেটটাকে এভাবে করে পেতে নিন পুরো পরিমাণ, ঠিক আছে? এটা পোল হচ্ছে, ঠিক আছে? আপনাদের কাছে পোল থাকবে না তো কী থাকবে, বাস থাকবে, থাকবে তো। বাস যদি না থাকলে কী করবো, কাছে গাল করে নিতে পারবো। প্রথমে কী করবো, একটাকে এভাবে করে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তারপর কি করবো, যে অংশটা বেঁচে গেল, যে পোর্শনটা সেটাকে উল্টে করে ফোল্ড করে নেব, ঠিক আছে? তারপরে মানুষের শরীর অনুযায়ী যদি কোনো মানুষ মোটা থাকে বা পাতলা থাকে, ওইভাবে আমরা কি করবো, এই ফোল্ডটাকে উপরে দিয়ে দিব, ঠিক আছে? এভাবে করে আমরা উপরে দিয়ে দেবো। তারপরে কি করবো, এই বাঁচা অংশটাকে প্রথমে আগে উপরে ওভারল্যাপ করে দিব, ফোল্ড করে দিব, ঠিক আছে? ওই অংশটা যে আছে, ওই পোর্শনটা, সেটাকে আমরা কি করবো, প্রথমে হাফ ফোল্ড করবো, হাফ ফোল্ড, ঠিক আছে? তারপরে উপর থেকে কি করবো, এভাবে করে হয়েছে? হ্যাঁ এবার আমরা একটা ভিকটিমকে নিয়ে যেতে পারি। হ্যাঁ এগারোটা আগে মাদের প্রতি সব কিছু রাখা ব্যাস এই তো হয়েছে? তার করে রাখবো, ঠিক আছে? বস্তা দিয়ে তৈরি এবার হচ্ছে বাড়িতে বস্তা ট্রেজার। থাকে, বস্তার এক ভাগ থেকে আমরা কেটে নিই, চাল বের করে নিই ওটা থেকে। অপর ভাগটা কি কাটা থাকে না, কিন্তু অপর ভাগটাকেও তো আমাদেরকে কেটে নিতে হবে না ঢোকানোর জন্য। তাহলে কি করবো, আমরা কাঁচি দিয়ে দু কোণাটাকে আমরা এভাবে করে কেটে দিব। কেটে তারপর কি করবো, এই ছেদের ভেতরে দিয়ে পলটা যাতে এটাকে আমরা এভাবে করে পড়িয়ে ঠিক আছে? ওপর বস্তাটাও সেম এভাবে করে কেটে নিব। ওপর বস্তাটাও কি করবো, উপর করে এভাবে করে দিয়ে দিব। এবার এই বস্তাটা কি করবো, একটা বস্তার উপরে ওভারল্যাপ করে দিয়ে দেবো যাতে এটা মজবুতি করে থাকে, ঠিক আছে? তারপরে একটা এভাবে করে ওভারল্যাপ করে উপরে দিয়ে দেবো। এভাবে করে দুইটা কি করবো, আমরা তারপর করে উপরের দিকে ফেলে দেবো। একটা পাখি ওদিকে, একটা পাখি দিকে, এবার তো ধরে রাখা উপরে দিকে। কি করবো, প্রথমে একটা হাতি সাপ তুলে এই রাজপথে আমরা কি করে এটা গান দিব। নিয়ম হচ্ছে এই যে দুটো দিচ্ছে তার মাঝখানে একটা হাত থাকবে, এই যে মাঝখানে এই হাতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার নাম। স্টার নামের নিচে কি হয়, আমাদের জায়ফল প্রসেস থাকে। জায়ফল প্রসেসের উপর স্টার নাম, স্টার নামের উপরে আমরা এভাবে করে ধোঁয়া মন দিই। স্টার নামের লাস্ট কিনারাতে ধোঁয়া মন দিয়ে আমার উপরে বাঁয়ের সাইডে আমাদের হাত আছে, বুঝতে পারলেন? হাত তুলে আছে, বাঁ দিকে আমাদের হাত থাকে। হাতটাকে লোকেট করলাম, হাত লোকেট করার পর কী করবো, আমরা আমাদের যেটা মাস্টার হ্যান্ড, কারো বাঁ হাত থাকে কারো ডান হাত থাকে, মাস্টার হ্যান্ডটাকে আমরা কী করবো, হাতের উপরে রাখবো। আর ওপর হাতটাকে কী করবো, এর উপরে এভাবে করে ওভারল্যাপ করে দিব। পজিশন আমাদের দুটো পা যে আছে, ভিকটিমটার শোল্ডারের কাছে এভাবে করে ধরে থাকবে, ঠিক আছে? আর শরীরটার পুরো ওয়েট সামনে থেকে ঝুলে থাকবে, এলবোটা ব্যান্ড থাকবে না, ব্যান্ড থাকবে এভাবে করে টাইট থাকবে, ঠিক আছে? আর আমরা কী করবো, 30:2 মানে 30 বার ডেপ কম্প্রেশন করবো আর 2 বার ভেন্টিলেশন দেবো, 5 সার্কেল আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? যদি ভিকটিম অ্যাডাল্ট থাকে, চাইল্ড থাকলেও 30:2, কিন্তু ভিকটিম যদি ইনফ্যান্ট থাকে তাহলে কী করবো, 50:2। ওরা আবার সিপিআর দেওয়ার নিয়ম আলাদা, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে? যদি ভিকটিমটা অ্যাডাল্ট থাকে, অ্যাডাল্ট মানে বুঝতে পারছেন, 0 থেকে 1 বছর পর্যন্ত ইনফ্যান্ট, 1 বছর থেকে 9 বছর পর্যন্ত কী বলে আমরা চাইল্ড, আর 9 বছরের উপরে কী হলো অ্যাডাল্ট, ঠিক আছে? তাহলে কী করবো, এভাবে করে
30:2 মানে 30 বার ডেপথ কম্প্রেশন এমনভাবে দিব যাতে কম্প্রেশন ডেপথ হবে 4 থেকে 5 সেন্টিমিটার, মানে 4 থেকে 5 সেন্টিমিটারের ভিতরে যাবে। ঠিক আছে, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 1। রিপসে হাড় থাকে তো, এদিকে 12টা হাড় থাকে, এদিকে 12টা হাড় থাকে, 24টা হাড় থাকে আপনার রিপসে, টোটাল 25টা। এর মাঝখানে একটা হাড় থাকে, সেটার নাম হচ্ছে স্টারনাম, লম্বা করে একটা হাড় থাকে না, থাকে তো। এই স্টারনামের শেষ প্রান্তে, ঠিক আছে, শেষ প্রান্তে এসে আমি এর উপরে দুটো আঙুল নেব, নেবার উপরে বাঁ সাইডে আমাদের এখানে হাড় আছে, হাড় আছে, ঠিক আছে। বা রিপস কেসের পিছন দিক দিয়ে এরকম করে আপনি আসতে পারবেন। শেষের দিকে আমি আসলাম স্টারনামের উপরে দুটো আঙুল, তার বাঁ সাইডে আমাদের হাড় আছে। ওটা ছিল কি অ্যাডাল্ট আর চাইল্ডের ক্ষেত্রে। এবার ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, আর ইনফ্যান্ট তো ছোটো না, 1 বছরের বাচ্চা কি পুরো শরীর গ্রোথ হয়, ওইভাবে যদি ডেপথ কম্প্রেশন দিই তাহলে কি হয়, বাচ্চাটা হাত জলদি ঘুরিয়ে যাবে, জানো তো। এর ক্ষেত্রে কী করা হয়, প্রথমে আমরা চাইল্ডকে কী করা হয়, প্রথমে ইনফ্যান্টকে আমরা কী করবো, যদি এরকম কোনো কন্ডিশন আসে, তখন কন্ডিশন আসবে অনেক সময় কী হয়, মায়ের ব্রিডিং নিতে অনেক সময় গলাতে আটকে যায়, ঠিক আছে, অনেক সময় বাচ্চাদের গলাতে পেন্সিল আটকে যায়, সেক্ষেত্রে আমরা সিটার অ্যাপ্লাই করি, কিন্তু তার আগে আমরা এফডি অ্যাপ্লাই করি, এফডির পরে আমরা সিটার অ্যাপ্লাই করি। যদি এরকম কোনো কন্ডিশন আসে, প্রথমে আমরা কী করবো, ইনফ্যান্টের ক্ষেত্রে ব্যাক বলে ইস্তেমাল করবো, মানে প্রথমে 5 বার ব্যাক বলে দেবো। ব্যাক বলে মানে হচ্ছে এভাবে করে 5 বার এরকম করে করবো, ঠিক আছে। 5 বার করার পর যদি ক্লিয়ার হয়ে যায়, শ্বাস ফিরে আসে, তাহলে তো আমরা সিটার দিব না, যদি না হয় তারপরে আমরা কী করবো, হাতের পজিশনে দেখুন। অ্যাডাল্টের ক্ষেত্রে কী করেছিলাম, হার্ট সার্ভিস নিয়েছিলাম, এর ক্ষেত্রেও আমাদের হার্ট সার্ভিস নিতে হবে। তাহলে এখানে হার্ট সার্ভিস কী কাজ করবে, আমাদের হাই মানে জানটা, জানের উপরে আমি নিজের হাত রাখবো, হাতের উপরে ইনফ্যান্ট করাবো, ইনফ্যান্ট রাখার নিয়ম দুটো পায়ের মাঝখানে আমার হাতটা থাকবে, আর এর যে নেক পোর্শনটা, মাথাটা, এভাবে আমার হাতে এভাবে করে হোল্ড করে থাকবে, ঠিক আছে। এবার হাত নামের করার নিয়ম সবার একই, কিন্তু সবার একই জায়গাতে হাত থাকে, ঠিক আছে। এই ক্ষেত্রে কী করবো, অ্যাডাল্টের ক্ষেত্রে কী বলেছিলাম, আর চাইল্ডের ক্ষেত্রে 30:2 মানে 30 বার কম্প্রেস আর 2 বার ব্রিথিং মানে ভেন্টিলেশন। এর ক্ষেত্রে হবে 15:2, 5 বার কম্প্রেস আর 2 বার ভেন্টিলেশন। কম্প্রেস করার নিয়ম হচ্ছে পিছন দিকে দুটো আঙুল নেব, ঠিক আছে, সামনের দুটো আঙুল কেন নেবো না, কারণ দুটো ছোটো বড়ো থাকে, পিছনের দুটো নেবো না, কারণ এটাও ছোটো বড়ো থাকে, দুটো সমান দরকার না, মাঝখান থেকে দুটো ফিঙ্গারটা নেব, আর হাতের উপরে রাখবে দুটো ফিঙ্গার রাখবে, আর 50 বার কম্প্রেস দেবো। পনেরো মানে 14, তারপরে 1, ঠিক আছে। একবার হলো, 2 বার ব্রিথিং দেওয়ার নিয়ম হচ্ছে, ব্রিথিং দেওয়ার আগে কী বলেছিলাম, প্রথমে আগে প্রথমে ব্রেজের ইউজ করে নেবো, আর এই ক্ষেত্রে আমাকে নাক ইউজ করার দরকার হবে না, কারণ বাচ্চার মুখটা ছোটো থাকে, আমার উপরে 2 বার একে ব্রিথিং দিব না, একে দিব পা, কারণ বাচ্চাদের লাংসটা ছোটো থাকে, তাই না, লাংস তো সেরকম বৃদ্ধি পায় না। যদি পুরোভাবে যদি আমরা বাইরে নেচার এয়ার বলি, তাহলে কী হবে, লাংসটা ফেটে যাবে, সেক্ষেত্রে কী করবো, পাপ পাপ মানে হচ্ছে তাহলে এটাকে আমরা বলি পাপ, মানে হালকা হালকা আওয়াজ দিচ্ছে, ঠিক আছে। পুরোপুরি আমরা দিলাম, করতে পারবেন, তাই তো। আমার কাছে মাথায় কাটা আটকে যাবে, কোনো আটকে যাবে, কী হবে, আমাদের চকিং হয়, মানে এয়ার ওয়েতে বাধা প্রদান করে। সেক্ষেত্রে আমরা কী করবো, দেখুন, মনে করেন যে গলা চালটা কিন্তু আটকে গেছে, ঠিক আছে, সে ব্যক্তিটা কিন্তু কথা বলতে পারবে না, কিন্তু সে ইশারা দিতে পারবে, আমাকে ইশারা দিচ্ছে। এবার আমি যে কী করবো, ব্যক্তিকে জিজ্ঞেস করবো, হ্যাঁ আমি চকিং, দাদা চকিং হয়েছে নাকি, দাদা চকিং হয়েছে, ও কী করে কথা বলতে পারবে না, কিন্তু মাথা হিলাচ্ছে, মানে আমার চকিং হয়েছে, কিছু গলা থাকছে। সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে আমাদের দুটো হাত দিয়ে আমার পায়ের পজিশনে গেল, দুটো পায়ের মাঝখানে থাকবে না, হাত দিয়ে আমরা কী করবো, প্রথমে হাতটাকে ছাড়ানোর চেষ্টা করবো, কত জলদি হাতটাকে ছাড়বে না, হাতটাকে এভাবে আমরা জোর করে ছাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। ছাড়ানোর চেষ্টা করে কী করবো, এই পোর্শনটাকে সামনের পোর্শনটাকে এভাবে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক আছে, আর দুটো মুখটাকে এভাবে করে খোলা থাকবে। এবার আমরা কী করবো, এটাকে 5 বার ব্যাক ক্রস দেবো, দেখো 3 4 5, 5 বার ব্যাক ক্রস দেওয়ার পর কী করবো, আমরা দেখবো অবজেক্টটা কি বাইরে বেরিয়ে এসেছে। যদি বাইরে বেরিয়ে না আসে, তাহলে আমরা এখানে যেটা
ইস্তেমাল করবো সেটা হচ্ছে হ্যামলিক ম্যানুভার, ঠিক আছে। হ্যামলিক ম্যানুভার মেথড আমরা ইস্তেমাল করবো, মানে দুটো হাতটাকে এবার কী করবো, এর মাঝখান দিয়ে এবার করে দিয়ে দিই, ঠিক আছে। ওই যে বলেছিলাম স্টারনামের নিচে একটা কোমল অংশ থাকে, সেটা হচ্ছে ডাইকট প্রসেস। ডাইকট প্রসেস আর তার নিচে কী থাকে, নাভি থাকে। এর মাঝখানে আমরা এই মাস্টার হ্যান্ডটাকে এভাবে করে বুদ্ধি করে এভাবে করে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আর ওপর হাতটাকে দিয়ে এভাবে করে প্রেশার দেবো, প্রেশার দিয়ে কী করবো, ইনওয়ার্ড আপওয়ার্ড, ইনওয়ার্ড আপওয়ার্ড, ইনওয়ার্ড আপওয়ার্ড, এইভাবে করে আমরা 5 বার করবো। সেক্ষেত্রে কী হবে, যদি ব্যক্তিরা কিছু খেয়ে থাকে তাহলে ভমিটিং করবে, বমি করবে, বমির মাধ্যমে যে অবজেক্টটা ভিতরে ঢুকেছিল সেটা বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কী করবো আমরা, নাভি আর জাইকট প্রসেসের মাঝখানে এভাবে করে মুঠি করবো, মুঠির উপরে এভাবে করে হাতে প্রেশার দেবো, আর কী করবো, ইনওয়ার্ড আপওয়ার্ড, ইনওয়ার্ড আপওয়ার্ড, ইনওয়ার্ড আপওয়ার্ড, এভাবে করে আমরা 5 বার করবো, ঠিক আছে। বমি হবে, বমি হয়ে গেলে কী হবে, অবজেক্টটা বাইরে বেরিয়ে যাবে। তারপরে যদি এই করতে ব্যক্তির আনকনসিয়াস হয়ে যায়, তাহলে আমরা কী করবো, ব্যক্তিটাকে নিজের জানে উপরে ভরসাতে আসতে পারে, ঠিক আছে। তারপরে যদি সিপিআর করে তাহলে আমরা সিপিআর বুঝে গেছে। ধরুন একটা ভিক্টিম আছে, ঠিক আছে। ভিক্টিমটাকে আমরা কী করবো, আমরা বাইকজনের দুজন আছে, ইমার্জেন্সি মোড। ভিক্টিমটার একটা হাত আমার এভাবে করে থাকে, ঠিক আছে। এটা তো নর্মাল, আপনারা জানেনই সবাই, ঠিক আছে। এটা হচ্ছে সাদরা, মানে আমার ওরা দিয়ে কী করে যদি বাইস্ট্যান্ডার একা থাকে, মানে আমরা যদি একা থাকি, পেশেন্ট একা আছে, আপনি একা আছেন, সেক্ষেত্রে তো আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করবো, মহিলাদের ক্ষেত্রে আপনি ধরেন মহিলা আছেন, আপনি তার ক্যাটাগরি করতে পারবেন, ওপরে পারবেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, ভিক্টিমটা দেওয়ার করে কলার জামার কলাটাকে ধরবেন, ঠিক আছে। আর পিছনে কী করবো, পা দিয়ে কত আগে দেখবো, যারা একটা অবজেক্ট তো নাই যেটাকে ক্ষতি করতে পারে পেশেন্টকে, এভাবে আমরা চেক করবো। এই পার্টিকুলার জায়গা থেকে ওকে সরাতে পারবো। কি আমাদের ভারতে প্রায় 350 প্রকারের বিষাক্ত সাপ আছে, তার মধ্যে 60 প্রকার সাপই হচ্ছে, সরি 350 প্রকারের সাপ আছে, তার মধ্যে 60 প্রকার সাপই হচ্ছে বিষাক্ত। তো কী করে বুঝবেন যে সাপটা বিষাক্ত না অবিষাক্ত? প্রথম হচ্ছে তার বাইটিং মার্ক। কোনো একটা ব্যক্তিকে যদি সাপ কেটে থাকে তাহলে কী হবে, সাপের নর্মাল যে টিপ, সব সাপেরই নর্মাল টিপ থাকে, কিন্তু বিষাক্ত সাপের দুটো সামনে ফ্যান্স থাকে, বড় লম্বা দাগ, কাটবে কিনা, কাটা জায়গাতে কী হবে, দুটো বড় গোল গোল একটা সাইন হয়ে যাবে, দাগ পড়ে যাবে, দুটো বড় বড়, সেটা বুঝতে পারবে, সেটা হচ্ছে বিষাক্ত সাপ। প্রথম হচ্ছে বাইটিং মার্ক দেখে, তারপরে হচ্ছে পেশেন্টের কন্ডিশন, যদি সাপ কাটে তাহলে কী হবে, শরীরে জ্বালা যন্ত্রণা করবে, করবে তো, চক্কর টাইপের আসবে, ওই কালার চেঞ্জ হয়ে যাবে, কালার কী হয়ে যায়, ব্লু টাইপের হয়ে যায় না, সাপ কাটলে হয়ে যায় তো, ব্লু টাইপের হয়ে যাবে। তারপরে ভমিটিং হবে, ঘুম ঘুম ভাব পাবে, এইসব দেখে বুঝে নিতে হবে ভিক্টিমটাকে কী হয়েছে, বিষাক্ত সাপ কেটেছে। তো সাপ কাটলে আমরা কী করি, কাটা জায়গার উপরে বেঁধে দিই তো, তাহলে কী হয়, ব্যক্তিটা বেঁচে যায়, বাঁচবে। আমি প্রথমে কী বলেছিলাম, আমাদের শরীরে সেল দিয়ে গঠিত, সেলের কী প্রয়োজন, অক্সিজেন। আমি যদি ওটাকে বেঁধে দিই তাহলে রক্ত কি যাবে? তো 3 থেকে 4 মিনিট যদি রক্ত না যায় তাহলে কী হবে, অক্সিজেন যাবে না, সেক্ষেত্রে কী হবে, সেল এমনি ড্যামেজ হয়ে যাবে। সাপে কাটলে মানুষ মরে কখন, তারা 1 থেকে 1.5 ঘন্টা সময় যাবে। আর আপনি যদি বেঁধে দিন তাহলে কত করে মরে যাবে, 7 মিনিটে মরে যাবে। তাহলে ওটাকে আমরা করবো, টার্নিকেট করবো না। তাহলে আমরা ব্যক্তিটাকে বাঁধবো না, টার্নিকেট করবো না। দ্বিতীয় কী করবো না, আমরা অনেক সময় কী করি, কত জায়গাটাকে ব্লেড দিয়ে কেটে দিই, ব্লেড দিয়ে কাটবো, ব্লেড দিয়ে আমরা কাটবো না। কী করবো, আমরা জায়গাটাকে একটা পরিষ্কার করে দেবো সাবান দিয়ে, ঠিক আছে। ভিক্টিমটাকে কী করবো, আরামদায়ক পয়সা রেখে দেবো, যাতে ব্লাড চলাচলটা কমে যায়, তাহলে কী হবে, ক্রিস্টাল তাড়াতাড়ি ছড়াবে। সাপটাকে আমরা ধরার চেষ্টা করবো না, সাপকে আমরা ধরবো, অনেক সময় আমরা শুনতে পাই সাপকে ধরে দিই, সাপকে উল্টো কামড় দিয়ে দিই, ঠিক আছে। সাপটাকে আমরা ধরবো না, কিন্তু যদি মনে হয় তো সাপটাকে আমরা চিহ্নিত করবো কোন সাপ আছে, কোন প্রজাতির আছে, মশলা সাপ আছে, কোবরা আছে, রাস্তা ভাইপার আছে, ওটাকে চিহ্নিত করবো, ফলে দূর থেকে ফটো নিয়ে
আছে, আমরা অ্যাসিড দিব না শরীরে, অ্যাসিড কি দিব না, কোনো রকম মেডিসিন দিব না, ভিকটিমটাকে আমরা কোনো রকম মেডিসিন বা ট্যাবলেট জাতীয় জিনিস সেবন করাবো না, ব্যক্তিটাকে ঘুমাতে দিব না। ঘুমালে কি হবে? হ্যাঁ, নড়াচড়া করতে দিব না। নড়াচড়া করলে কি হবে? ব্লাডটা তাড়াতাড়ি চলাচল করবে, তাহলে কি হবে? বিষটা তাড়াতাড়ি চলাবে। এইভাবে করবো না, ঠিক আছে? আর ওটাই সান্ত্বনা দিব যে এটা নর্মাল সাপ কেটেছে, কিছু হয় না, ঠিক আছে? বুঝেছেন? সাপ কাটলে আমরা এরকমভাবে করবো। সাপের বিষকে কী বলে? অ্যান্টিভেনম। সাপের বিষ দুই প্রকার, একটা হচ্ছে মনোভ্যালেন্ট আর একটা হচ্ছে পলিভ্যালেন্ট। মনোভ্যালেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট প্রকার জাতীয় সাপ, যদি আমরা চিনতে পারি যে এটা মশলা সাপ কেটেছে, কোবরা সাপ কেটেছে, তাহলে আমরা তো ডাক্তারকে বলবো যে সাপের কোবরা ছিল, ছবি দেখে ডাক্তার বুঝে নেবে, তখন ওরা কী করবে? মনোভ্যালেন্ট দিবে। আর যদি আমরা সাপটাকে দেখতে না পারি, তাহলে একটা যেরকম আমাদের ভারতের পশ্চিমবঙ্গের যে কী কী সাপ বিখ্যাত, মশলা সাপ, ডালা সাপ, এইসব জাতীয় সাপের একটা ওষুধ তৈরি করেছে, সেটা হচ্ছে পলিভ্যালেন্ট। আপনি যদি সাপের নাম বলতে না পারেন, তাহলে কী করবে? পলিভ্যালেন্ট ওষুধটা দিলে আরও বেঁচে যাবে। মানে আগুন লাগার জন্য তিনটা জিনিস অবশ্যই দরকার। প্রথম হচ্ছে অক্সিজেন, দ্বিতীয় হচ্ছে ফিউল মানে জ্বালানি। জ্বালানি কি? কাঠ, গ্যাস, কেরোসিন তেল থাকবে, পেট্রোল থাকবে, কাঠ থাকবে, সব এসব হচ্ছে জ্বালানি। আর তৃতীয় হচ্ছে হিট, তাপ। তাপ কে দেয়? আগুন, মাচিস, ঠিক আছে? এই তিনটা জিনিস থাকলে তবে আগুন লাগবে। এই তিনটা আগুন লাগা অবস্থায় যদি এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসকে আমরা কাট অফ করতে পারি, মানে শেষ করে দিতে পারি, তাহলে কি হবে? আগুনটা নিভিয়ে যাবে। মানে আমরা যখন আগুন লাগে কী করি? জল ঢালি, তো জল ঢালি, ওই হিটটাকে কম করে দিই। মাটি দেয়, মাটি কেন দেয়? ওর অক্সিজেনটাকে শেষ করে দিই। এভাবে আমরা আগুন লাগাই। তো এটা আপনারা অফিসে যখন যান বা সিনেমা হলে যান, তখন এই জিনিসটা দেখতে পাবেন, ঠিক আছে? স্কুলেও আছে, ভিডিও অফিসেও আছে। এখানে আমাদের আগে কিন্তু আমরা এটাকে ইউজ করতে জানি। এর ভিতরে আছে ডিসিপি পাউডার, মানে ড্রাই কেমিক্যাল পাউডার। এটার নাম হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, মানে অগ্নি নির্বাপক যন্ত্র। যদি আগুন লাগে তাহলে এটাকে কী করবো? পাস মেথড, PASS, পাস মেথড অ্যাপ্লাই, এটাকে আমরা ইউজ করবো। পাস মানে হচ্ছে, পি মানে হচ্ছে ফুল দ্য পিন। এতে একটা পিন থাকে, পিনটা দেখতে পাচ্ছেন আছে? ফুল দ্য পিন, ফুল মানে টানা, এই পিনটাকে আমরা কী করবো? টেনে নিই, ঠিক আছে? এ মানে হচ্ছে এম দ্য নাজল, এটাকে আমরা বলি নাজল। এম দ্য নাজল, বেস অফ ফায়ার, ফায়ারের যেটা বেস, ওই বেসটাকে আমরা কী করবো? এম করবো। ফুল দ্য পিন, এম দ্য নাজল। স্কুজ দ্য লিভার, এটাকে কী বলি আমরা? লিভার। স্কুজ মানে হচ্ছে পেপার, এই লেভারটাকে আমরা কী করবো? সুইপ সাইড বাই সাইড, মানে সাইড বাই সাইড কী করবো? এটাকে নাজলটাকে সুইপ করবো, ঠিক আছে? সেকেন্ডের মধ্যে নেমে যাবে আপনি। যেতে আছে ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার। আগুনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো কাট ওয়েলটা ই এটা হলো এক্সটিংগুইশ দ্য ফায়ার। मोनो अमोनियम फॉस्फेट, मोनो अमोनियम केमिकल है, उसी केमिकल में डाला जाता है। ये क्या करता है? क्लास ए, क्लास बी और क्लास सी, ये तीनों फायर को ये मोनो अमोनियम फॉस्फेट से दिखाया जाता है। एम टू द बेस ऑफ फायर, जब आग लगे अब ऊपर नहीं मारना है, तो बेस है, बेस पे आपको देखना है, ठीक है? एम टू द बेस ऑफ फायर, जो साइड साइड और लास्ट में सी बनाते हैं साइड साइड। বজ্রপাতটা হচ্ছে বিজলি, বিজলি চমকায় না, বিজলিটা মানুষের উপরে পড়ে। এবার আমরা জানি না মানুষের উপরে কেন পড়ে। মানুষের একটা হাইট আছে, তাই তো? আর বিজলি সবসময় হাইটের উপরে পড়ে, উঁচু জায়গার উপরে পড়ে। বিজলি দেখবেন গাছের উপরে পড়ে, কারণ গাছের হাইটটা অনেক বড়। মানুষের উপরে কখন পড়ে? যখন মানুষ হাঁটে, তখন মানুষের হাইটটা বেড়ে যায়। কিন্তু মানুষ যদি বসে থাকে তখন বিজলি পড়ে কি? পড়ে না। বিজলিটা হচ্ছে কী বলে তো? বিজলি তিন ভাগে পড়ে। একটা হচ্ছে ইন্টার ক্লাউড, মানে একটা মেঘের ভিতরে বিজলি পড়ে, সেক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি। একটা হচ্ছে ক্লাউড টু ক্লাউড, মানে একটা মেঘ থেকে অন্য মেঘে যায়, সেটাতেও কোনো মানুষের ক্ষতি হয় না। ক্ষতি হয় তৃতীয় নম্বরে, যখন ক্লাউড টু আর্থ, মানে কোনো একটা মেঘ থেকে বিজলিটা নিচে আসার চেষ্টা করে, নিচে আসার চেষ্টা করে, তখন কী হয়? নিচে আসার জন্য বিজলি সবসময় কী করে? উঁচু স্থান খোঁজে। উঁচু স্থান কী হয়? যদি মাঠে থাকে তাহলে গাছ হয়ে যায়, তো গাছের নিচে কি থাকবো? থাকবো না। উঁচু জায়গায় পাহাড় হয়ে যায়, পাহাড়ের উপরে কি দাঁড়িয়ে থাকবো? থাকবো না। মাঠে কাজ করছি, মাঠে গাছপালা নেই, তাহলে কী হবে? উঁচু স্থানটা আমরা নিচে হয়ে যাবে, দাঁড়িয়ে যেমন থাকি, আমরা কি দাঁড়িয়ে থাকবো? থাকবো না। যদি মাঠে থাকি তাহলে কী করবো? সবসময় ছোটো আকার করবো। ছোটো আকার বলতে ছোটো আকার কী করে করবো? এই দুটো পাড়ে কী করবো? পুরোপুরিভাবে ফ্ল্যাট করবো না। এই যে এরিটাকে এভাবে করে উপর করে রাখবো, টয়ের উপরে বসবো, আর হাতটাকে কী করবো? পানি দেবো, আর এভাবে করে নিচে করে বসবো। আকার করার নিয়ম হচ্ছে এই যে টয়ের উপরে বসবো, এরিটা উপরে থাকবে, ঠিক আছে? আর এই হাতটাকে এভাবে করে নিয়ে বুঝতে পারলেন?
কানটাকে বন্ধ করবো। কানটা কেন বন্ধ করবো? আওয়াজটাতে যাতে কানে কোনো ক্ষতি না করবো। পুরোটা বন্ধ হয়ে যাবে। বন্যার সময় কী করি? ডুবে যায়, মহিলারা সাঁতার জানে কি? বেশিরভাগ মহিলারা সাঁতার জানে, সেক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি থাকে। তাই আপনাদের এটা জেনে রাখা দরকার। জলের বোতল আমরা ইউজ করে কী করে? বোতলটাকে ফেলে দিই, কিন্তু এরকম করে চারটা বোতলকে ব্যবহার করে যদি দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে বন্যার সময় যদি বন্যা হয়, তাহলে আপনারা আরাম থেকে একটা বোতলে 5 ঘন্টার মধ্যে কী করে ভাসতে পারবেন? পারবেন তো? এটা জ্যাকেটের দাম হচ্ছে 12,000 টাকা। এটা লাইফ বইটা 4টা ভিক্টিমকে 72 ঘন্টার মধ্যে বাঁচাতে পারে। এটা হচ্ছে 72 ঘন্টা, ঠিক আছে? আমাদের কাছে এই লাইফ বইটা আছে, আপনাদের কাছে থাকবে কি? এটার দাম হচ্ছে 75,000 টাকা। এটা হচ্ছে গাছের বাম্বু মাছটা আমরা এভাবে কেটে নিব। মাছটার নিয়ম হচ্ছে এই যে ঘাট, মাছের মাঝখানে ঘাট থাকে, ঘাট পোর্শনটাকে কী করবো? একদিকে কাটবো না, যাতে জল না ঢুকতে পারে। এদিকে ঘাটের পোর্শনটাকে বাইরের দিক দিয়ে কাটবো, যাতে জল না ঢুকে। এইভাবে করে আমরা 4-5টা বন্ধ কেটে দড়ি দিয়ে বেঁধে রেখে নিতে পারবো। তাহলে কী করবো? আমরা আরাম থেকে এটা দিয়ে সাঁতার কাটবো। প্রিয় সাথীরা, তাহলে আজকের ট্রেনিংটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, ধন্যবাদ।